था दहलीज में दोस्तों, यहाँ पर आपको लाइव दिखाऊंगा यहाँ पर कितना पानी चल रहा है। আমি কিন্তু বারবারই বলতেছি হাসিনা একটা মরণ কামড় দিবে। সেটা কি হতে পারে তা নিয়ে কম বেশি সকলেরই অনুমান আছে, কিন্তু হাসিনা হচ্ছে এক ঘাঘু মাছ। বাংলাদেশ সরকার যদি ফারাক্কা বাঁধের সামনে আরেকটা বড় বাঁধ তৈরি করে দেয় তাহলে ভারতের কোন কোন ক্ষতি হবে এবং বাংলাদেশের কত টাকা লাভ হবে? ফারাক্কা বাঁধকে তৈরি করতে ভারত সরকারের কত টাকা খরচ হয়েছিল, আর বাংলাদেশ সরকার যদি দ্বিতীয় বড় ফারাক্কা বাঁধ তৈরি করে তাহলে বাংলাদেশ সরকারের কত টাকা খরচ হবে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ওটাই জানবো। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে ফারাক্কা ব্যারেজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা। বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভারতের মাত্র 18 কিলোমিটার ভেতরে ফারাক্কার মূল নির্মাণ কাজ শেষ হয় 1970 সালে। পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ফারাক্কা বাঁধ বাংলাদেশ ও ভারত সবার জন্যই হবে মরণ ফাঁদ। 1975 সালে ভারত যখন গঙ্গার বুকে ফারাক্কা ব্যারেজ চালু করেছিল, তারপর থেকে বিতর্ক কখনোই এই প্রকল্পটির পিছু ছাড়েনি। বাংলাদেশের ক্ষতি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের বিস্তৃত অঞ্চল মরুকরণের কবলে পড়েছে। ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। নিয়মিত প্রবাহ না থাকায় পদ্মা নদীতে নাব্যতা হারিয়েছে। ফলে বর্ষা মৌসুমে ফারাক্কার গেট খুলে দিলে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়ে প্রতি বছর। খুলনা অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, ফলে বিশুদ্ধ পানির অভাবসহ জীব বৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত। মাটির আর্দ্রতা, লবণাক্ততা, মিঠা পানির অপ্রাপ্যতা কৃষির মারাত্মক ক্ষতি করছে। অনাবাদী হয়ে পড়েছে লাখ লাখ কৃষিক্ষেত্র। ফারাক্কা বাঁধের জন্য মাছের সরবরাহ কম এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশে 320 কিলোমিটারেরও বেশি নৌপথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে পণ্য পরিবহন খরচও বেড়ে যায়। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হারাচ্ছে। হঠাৎ বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে মানুষ হচ্ছে গৃহহারা। ফারাক্কা বাঁধকে কেন তৈরি করেছিল ভারত এবং ফারাক্কা বাঁধের কারণে প্রত্যেক বছরে বাংলাদেশের কত লক্ষ লক্ষ টাকার সম্পদ ক্ষতি হয়ে যায় তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এখন সেটাই জানবো আমরা। ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত গ্রীষ্মকালে বাংলাদেশকে পানি না দিয়ে নিজেদের কাজে লাগায়, আর বর্ষায় পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারে। এখন অনেকেই বলছে বাংলাদেশ যদি বাংলাদেশের সীমানায় আরেকটি বাঁধ নির্মাণ করে তাহলে বর্ষায় ভারতের ছাড়া পানি ঠেকিয়ে দিতে পারবে। বাংলাদেশে যতটুকু পানি লাগবে সেই বাঁধের গেট দিয়ে ততটুকু পানি বাংলাদেশে প্রবেশ করাবে এবং বাকি পানিটুকু ঠেকিয়ে দিবে। কিন্তু বাংলাদেশ কি আদত একটা বাঁধ নির্মাণ করে এই পানি ঠেকাতে পারবে? বা কেন ভারত বাংলাদেশকে গ্রীষ্মকালে পানি দেয় না? এটা কি ভারত ইচ্ছা করেই করে, নাকি পানি তাদের কোনো কাজে লাগে? এই সবকিছু জানবেন আজকে। আমরা কি ফারাক্কা বাঁধের মতো একটা বাঁধ নির্মাণ করে বর্ষায় এই বিপুল পানি প্রবাহ ঠেকাতে পারবো? চলুন এটা খুব ভালোভাবে বিশ্লেষণ করে জানা যাক। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমানা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে ভারতের গঙ্গা নদীর উপরে অবস্থিত। যে পদ্মা বাংলাদেশের নাম, সেটাই গঙ্গা নাম ভারতে। এখন আমরা বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের ভিতরে করব, কিন্তু পানি তো 18 কিলোমিটার দূর থেকে নদীর দুই পাড়ে ছড়িয়ে বাংলাদেশে ঢুকে। আমরা যেখানে ফারাক্কা বাঁধ নির্মাণ করব সে বাঁধ পানি আটকাতে কোনো কাজে আসবে না। বাংলাদেশ ভারত সীমানা দিয়ে গ্রামের ভিতরে দিয়ে ঢুকে যাবে পানি। এই পানি আটকাতে হলে আমাদের পুরো বাংলাদেশের এই সীমানা দিয়েই বাঁধ দিতে হবে, না হলে শুধু বাঁধ বানালে বন্যার জলে পানি ঢালা ছাড়া আর কিছুই হবে না। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই পানি আটকাতে হলে বাংলাদেশের কত টাকা প্রয়োজন। ভারত তখন খরচ করেছিল প্রায় 156 কোটি টাকা। তখন শ্রমিকের মজুরি ছিল 20 থেকে 30 টাকা, এখন হয়েছে 600 থেকে 800 টাকা। এছাড়া ইঞ্জিনিয়ারদের বেতন, রড বালির খরচ এবং পরিবহন খরচ সবকিছু বেড়েছে 20 থেকে 30 গুণ। তাই এখন বাংলাদেশের খরচ হবে প্রায় 10,000 কোটি টাকার বেশি। এছাড়া সীমানায় বাদ দিতে লাগবে আরো অনেক হাজার কোটি টাকা। ভারত ফারাক্কা বাঁধের মাধ্যমে দক্ষিণ এবং উত্তর ভারতকে যে গঙ্গা নদী বিভক্ত করেছিল, সেই গঙ্গার উপরে ফারাক্কা বাঁধ দিয়ে তার উপরে সড়ক এবং রেলপথ করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে, যাতে কিনা ভারতের অনেক লাভ হয়েছে। আর আমরা নতুন করে বাদ দিলে যোগাযোগের ক্ষেত্রে তেমন লাভবান হব না আমরা, কারণ আমাদের বাংলাদেশের সেই শেষ দিকে আমাদের ওখানে যোগাযোগ ব্যবস্থা ঠিক করে কোনো লাভ হবে না। আর একটি দেশের বন্যার পানি ঠেকিয়ে তাদের আরো বন্যার পানিতে ডুবে মারার সিদ্ধান্ত একটি যুদ্ধের হুমকি স্বরূপ। আন্তর্জাতিকভাবেও অনেক চাপ আসবে আমাদের উপরে। তাই ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের তো হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যায়। আপনি কি জানেন ভারতেরও হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যায়? সেটা কিভাবে? এই ভিডিওটি দেখুন, আপনারা বুঝতে পেরে যাবেন। 30 বছর মেয়াদী এই চুক্তির পরেও গঙ্গার পানির ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ। প্রতি বছর নিজেদের প্রয়োজন মতো ফারাক্কা বাঁধের সুইচ খুলে ভারত সরকার। শুষ্ক মৌসুমে তারা পানি নিজেদের দিকে টেনে নেয়, আর বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ পানি প্রবাহ বাংলাদেশের দিকে ছেড়ে দেয়। এর ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদ নদী শুকিয়ে যায়, আর বর্ষা মৌসুমে হঠাৎ বন্যার কবলে পড়ে এদেশের মানুষ। কেবল তাই নয়, ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশ প্রতি বছর প্রায় $300 কোটি প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়। পরোক্ষ ক্ষতির হিসেব করলে তা $1,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার বাংলাদেশ অংশ অর্থাৎ পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে।
পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ভূগর্ভস্থ পানির প্রথম স্তর 10 থেকে 15 ফুট নিচে নেমে গেছে। একসময় রাজশাহীতে যেখানে বড় বড় পণ্যবাহী জাহাজ ফিরত, সেখানে সাধারণ নৌযানও চলাচল করতে পারে না। একই সাথে 49টি শাখা নদী সম্পূর্ণ শুকিয়ে গেছে। ফারাক্কা বাঁধের কারণে সবুজ বাংলার প্রকৃতিও বিপর্যয়ের সম্মুখীন। মাটির আর্দ্রতা কমে যাওয়া, লবণাক্ততা বৃদ্ধি পাওয়া, মিঠা পানির প্রাপ্যতা কমে যাওয়ায় কমে যাচ্ছে গাছপালা ও বনভূমির পরিমাণও। দেখা দিচ্ছে কৃষিজমির অভাব, যা খাদ্য উৎপাদনে সরাসরি প্রভাব রাখছে। কমে যাচ্ছে প্রাণী বৈচিত্র্য এবং পাখিদের কোলাহল। ফারাক্কা বাঁধের ফলে খুলনা অঞ্চলে লবণাক্ত পানি ও মাটির পরিমাণ বেড়ে গেছে, যা সরাসরি প্রভাব পড়ছে সুন্দরবনেও। শুধু তাই নয়, হঠাৎ বন্যার কারণে অনেক অঞ্চল ভেসে যাচ্ছে, গৃহহীন হচ্ছে হাজারো মানুষ। শুধুমাত্র একটি বাঁধের কারণে একটি দেশের কত বড় ক্ষতি হওয়া সম্ভব, তার জলজান্ত উদাহরণ বাংলাদেশ। ফারাক্কা বাঁধকে বানাবার পর ভারতের এত ক্ষতি হয়ে যাচ্ছে কেন? ভারত কোন উদ্দেশ্যে এই ফারাক্কা বাঁধকে বানিয়েছিল? কিন্তু ভারতের উদ্দেশ্য একেবারে উল্টো কিভাবে হয়ে যাচ্ছে? এই ফারাক্কা বাঁধ কিভাবে ভারতের জন্য মরণ বাঁধ হয়ে গেল? বন্ধুরা, এই ভিডিওটি দেখুন, আপনারা বুঝতে পেরে যাবেন যে ফারাক্কা বাঁধ একটা ভালো বাঁধ না, এটা হচ্ছে মরণ বাঁধ। ফারাক্কার কারণে 1975 থেকে 1992 সাল পর্যন্ত বাংলাদেশের লোকসান হয়েছে অন্তত 1,08,500 কোটি টাকা। আর তারপর থেকে প্রতি বছর কমপক্ষে 5,000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। ফারাক্কার কারণে ভাটির দেশ বাংলাদেশের সমস্যা শেষ নেই, সমস্যা সমাধানের উপায়ও নেই। ফারাক্কার নিয়ন্ত্রণ ভারতের হাতে থাকায় দিন শেষে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে উজানের দিকেই। তাই আমরা এখন জানার চেষ্টা করব ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের হিসেব নিকেশ কি বলছে। 2016 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সমাধানের জন্য ফারাক্কা বাঁধ অপসারণের জন্য দিল্লির কাছে দাবি জানিয়েছিলেন। 2019-এর বন্যার সময়ও একই দাবি তোলেন তিনি। ওই বছর বিহারের পানি সম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝা জানিয়েছিলেন, ফারাক্কা বাঁধের কারণে গঙ্গায় এত পরিমাণে পলি জমেছে যে বর্ষা মৌসুমে গঙ্গা পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পারছে না। 2019-এর সেপ্টেম্বরে চালানো এক সমীক্ষার বরাত দিয়ে তিনি বলেন, এলাহাবাদ থেকে 515 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে পাটনায় গঙ্গার পানি নিষ্কাশিত হতে সময় লেগেছে মাত্র 2 দিন। কিন্তু পাটনা থেকে ফারাক্কা পর্যন্ত মাত্র 415 কিলোমিটার পাড়ি দিতেই সময় লাগছে 7 দিনের বেশি। গঙ্গায় পলি জমার কারণে সৃষ্ট এই পরিস্থিতির জন্য ফারাক্কাকেই দায়ী করেন তিনি। 2011 সালে প্রবীণ কুমার ঠাকুর, শিবপি আগারওয়াল এবং চলন্তিকে এল শালুই একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। সেখানে 1955 থেকে 2005 সাল পর্যন্ত গঙ্গা নদীর গতি, প্রকৃতি, পলিজমা, চরাঞ্চল সৃষ্টি এবং নদী ভাঙনের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। গবেষণাপত্র অনুযায়ী ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদে নদী ভাঙনের পরিমাণই শুধু বেড়ে যায়নি, ফারাক্কার মতো মানব সৃষ্ট বাঁধের ফলে গঙ্গা নদীও তার গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে। ফারাক্কা বাঁধ নির্মাণের আগ পর্যন্ত এই অঞ্চলে গঙ্গা নদীর গতিপথ ছিল অনেকটাই সরল রেখায়। 1977 সালের পর থেকে 2005 সাল পর্যন্ত তথ্যপাত্র এবং স্যাটেলাইটের ছবি পর্যালোচনা করে দেখা যায় এই অঞ্চলে গঙ্গা ক্রমশ মিয়ান্ডার বা এঁকে বেঁকে চলা নদীতে পরিণত হয়েছে। ফারাক্কা বাঁধের 21 কিলোমিটার উজানে গঙ্গায় সৃষ্টি হয়েছে বিশাল বাঁধ, যা ক্রমশ উত্তর পূর্ব দিকে সম্প্রসারিত হচ্ছে এবং উজানের দিকে নদীর বাঁ পাড় জুড়ে ব্যাপক ভাঙনের কারণ হয়ে উঠেছে। সেই সাথে পলি জমার কারণে নতুন চর সৃষ্টির হারও বেড়েছে আশঙ্কাজনকভাবে। 2003 সালে জেগে ওঠা চরগুলির মোট আয়তন ছিল 119 বর্গ কিলোমিটার, যা নদীর মোট পরিসরের 45.55%। আগামীতে এই হার 86% উপনীত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয় ওই গবেষণাপত্রে। পশ্চিমবঙ্গ সরকারের হিসেবে 2004 সাল পর্যন্ত মালদায় 200 বর্গ কিলোমিটার এবং মুর্শিদাবাদে 350 বর্গ কিলোমিটার জমি নদী ভাঙনের কারণে বিলীন হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 80,000 পরিবার। পরিস্থিতির স্থায়ী সমাধান হিসেবে গঙ্গায় ব্যাপক পরিসরে ড্রেজিংয়ের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু ড্রেজিংয়ের মাধ্যমে বন্যা বা নদী ভাঙনের এই গতি কতটা সামাল দেওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই। যে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য এই ফারাক্কা বাঁধ, সেই কলকাতা বন্দরও মুখ থুবড়ে পড়ার প্রান্তে দাঁড়িয়ে আছে। বাঁধ তৈরির আগে নদীতে যে পরিমাণ ড্রেজিং করতে হতো, বর্তমানে করতে হয় তার 4 গুণেরও বেশি। অর্থাৎ কলকাতা বন্দরের জন্য ফারাক্কা বাঁধ কোনো বাড়তি সুবিধা নিয়ে আসতে পারেনি। ফারাক্কা বাঁধ তৈরির গোড়াতেই যে গলদ ছিল তা নিয়ে অবশ্য ভারতের তেমন মাথা ব্যথা ছিল না। পরিবেশগত বিপর্যয়ের এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে তা নিয়ে বাঁধ তৈরির আগে সতর্ক করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য। 1961 সালে সিল্টিং অব ক্যালকাটা পোর্ট শীর্ষক এক রিপোর্টে তিনি উল্লেখ করেছিলেন, বন্যা কিংবা পলি জমার বিষয়টি চিন্তা না করেই বাঁধ নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। এতে করে কলকাতা বন্দরকে তো বাঁচানো যাবেই না, নদীর প্রবাহ বাধাগ্রস্ত করায় মালদা এবং মুর্শিদাবাদ ছাড়াও বিহারের বিস্তীর্ণ এলাকা বছর বছর বন্যায় ভাসবে। কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছিলেন। এজন্য তাকে পাকিস্তানের দালাল সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু ফারাক্কা বাঁধ নির্মাণের 5 দশক পরে এসে তার প্রতিটা সাবধান বাণী একে একে সত্য বলে প্রমাণিত হয়েছে।
ভারতের জন্য আরও চিন্তার বিষয় হচ্ছে মুর্শিদাবাদের জাঙ্গিপুরে পদ্মা নদীর প্রবাহ ক্রমশ হুগলি নদীর দিকে অগ্রসর হচ্ছে। 1996 সালে যেখানে দুই নদীর মধ্যে ব্যবধান ছিল 2.86 কিলোমিটার, তা এখন কমে দাঁড়িয়েছে 1.34 কিলোমিটারে। প্রাকৃতিক নিয়মে দুই নদী যদি এক হয়ে যায় তবে পুরো ভাগীরথী বেসিনে দুর্যোগ নেমে আসবে। ফারাক্কা বাঁধের মাধ্যমে ফিডার ক্যানেল দিয়ে হুগলি নদীতে পানি প্রবাহিত করায় পদ্মার তুলনায় পানির উচ্চতা এই নদীতে বেশি, যে কারণে দুই নদী এক হয়ে গেলে হুগলি নদীর পানি পদ্মা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ফারাক্কা বাঁধ সম্পর্কে সবকিছু জানতে পেরে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।